নমস্কার, আমি সংহতি মজুমদার, বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলের সহশিক্ষিকা। প্রথমেই ধন্যবাদ জানাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে, যারা আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করছেন, এনে দিচ্ছেন, এবং যে সকল ছাত্রছাত্রী বন্ধুরা অনেক প্রত্যন্ত এলাকায় রয়েছে, যারা হয়তো প্রত্যহ স্কুল পৌঁছতে পারছো না, তাদের জন্য এটা সত্যি খুব উপকার আসবে আমি আশা রাখি। আর আজকে যেটা তোমাদের এবারে যেটা বলা, সেটা হচ্ছে তোমাদের সকলকে আজকের ভূগোল শ্রেণীকক্ষে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি। আর তোমাদের সাথে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এওলিয়ান প্ল্যানফর্মস। এর আগে তোমাদেরকে অলরেডি আমি সেমিস্টার 4 এর ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির জিওমর্ফিক প্রসেস, তার মধ্যে যে এন্ডোজেনিক প্রসেস, ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম নেমি, সেটা পড়িয়ে ফেলেছি। আজকে তোমাদেরকে বলবো এওলিয়ান ল্যান্ডফর্মস। এওলিয়ান ল্যান্ডফর্মস মানে কি? বায়ু দ্বারা যে সকল কাজ হচ্ছে, মানে বায়ুর ক্ষয় বা সঞ্চয় কাজের ফলে যে ধরনের ভূমিরূপ গঠিত হচ্ছে, সেগুলোকে একসাথে বলা হচ্ছে এওলিয়ান ল্যান্ডফর্ম। এওলিয়ান কথাটা কোথা থেকে এসেছে? গ্রিক দেবতা, গ্রিক বায়ুর যে দেবতা ইওলাস, তো তার নাম অনুসারে কি হয়েছে না, এওলাসের নাম অনুসারেই কিন্তু এওলিয়ান কথাটা এসেছে। এবং বাতাসের দ্বারা বাতাস বাহিত হওয়ার ফলে যা যা ক্ষয় বা সঞ্চয় কাজ করে, সামগ্রিকভাবে তাকে একই ছাদের তলায় বলা হয়ে থাকে এওলিয়ান ল্যান্ডফর্মস। এখানে তোমাদের দেখানোর জন্য একটা ছবি দিয়েছি, ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে এওলিয়ান ল্যান্ডফর্মস গুলো মোটামুটি কোথায় কোথায় বেশি দেখা যায়। একটা জিনিস তোমরা ভাবো যে কোথায় বায়ু দ্বারা বা বায়ুর প্রবাহে গঠিত ভূমিরূপ বেশি দেখতে পাবো? নিঃসন্দেহে তোমাদের বেশিরভাগের উত্তর আসবে, আমি জানি, যে মরুভূমি অঞ্চল। নিঃসন্দেহে তোমরা ঠিক, মরুভূমি অঞ্চলে সব থেকে বেশি দেখা যায়। এছাড়া প্রায় মরু অঞ্চলেও কিছু এরকম ভূমিরূপ দেখতে পাওয়া যায় বায়ুর কাজের ফলে। কিন্তু এছাড়া যে জায়গায় দেখা যায় সেটা কিন্তু হলো উপকূল অঞ্চল। উপকূল অঞ্চল যেখানে বালি রয়েছে এবং যে অঞ্চলে অনেক দীর্ঘ দীর্ঘ স্থান জুড়ে বাতাসটা খুব দ্রুত প্রবাহিত হতে পারে, সেই সকল অঞ্চলেই কিন্তু বায়ু দ্বারা গঠিত ভূমিরূপ আমরা দেখতে পাই। সেজন্য উপকূলীয় অঞ্চলেও তোমরা ভেবে দেখো, আমরা কিন্তু বায়ুর বিভিন্ন ভূমিরূপগুলো দেখতে পাই। এবার থেকে তোমাদের কাজ হলো, আমরা সাধারণত হয়তো মরু অঞ্চলে খুব বেশি যাওয়া আসা হয় না, কিন্তু বেশ কিছু আমাদের হাতের কাছাকাছি রয়েছে যে সকল উপকূলীয় অঞ্চল, সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেগুলো যাই। তো আমরা গেলে আজকে আমরা যে ভূমিরূপগুলো দেখবো, সেই ভূমিরূপের কোন কোন ভূমিরূপগুলো আমরা ম্যাচ করতে পারছি সেটা চেষ্টা করব খোঁজার। তবেই কিন্তু তোমাদের ভূগোল পড়ার যথার্থ সার্থকতা হবে। তাহলে এখানে দেখো, আফ্রিকার সাহারা মরুভূমি, নামি মরুভূমি, কালাহারি, দক্ষিণ আমেরিকাতে পম্পাস, এইরকম ভাবে বিভিন্ন দেখানো হয়েছে। তার সাথে কিন্তু দেখানো হয়েছে আমাদের ভারতের থর মরুভূমি। এই সকল মরু অঞ্চল যেগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো তো নিঃসন্দেহে সেখানে খুব বেশি পরিমাণে এওলিয়ান ল্যান্ডফর্মস গুলো দেখতে পাচ্ছি। এবং তোমরা কিন্তু এই ম্যাপটা একবার দেখে কেন নেবে, তোমরা কোনখানে কোন দেশ রয়েছে এবং সেই দেশের কোথায় কোথায় মরু অঞ্চলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া করবে, সেজন্য এটা তোমাদের আমি রেখেছি এখানে। একই সাথে একটা জিনিস তৈরি করে দিয়েছি, এটা টেবিলের মধ্যে আমি দেখিয়েছি যে ভারতের মধ্যে কোথায় কোথায় এওলিয়ান ল্যান্ডফর্মস গুলো বেশি দেখা যায়। সব থেকে বেশি থর মরুভূমি রাজস্থানে, তাছাড়া গুজরাটের কচ্ছ উপত্যকা অঞ্চলেও কিন্তু দেখা যায়। এছাড়া গুজরাট রাজস্থানের যে সীমান্ত অঞ্চলে উপকূলীয় শুষ্ক অঞ্চল, সেখানেও আমরা কিছু কিছু এওলিয়ান ল্যান্ডফর্মস দেখতে পাচ্ছি। এছাড়া রাজস্থানের পশ্চিম এবং উত্তর প্রান্ত, যেখানে শুষ্ক, প্রায় শুষ্ক মরু অঞ্চল বলি, সেইখানেও আমরা এওলিয়ান ল্যান্ডফর্মস এর প্রকোপ লক্ষ্য করতে পারছি। এবার তাহলে বায়ুর কার্যাবলী, ওয়ার্কস অফ উইন্ড, যেহেতু এটাও একটা এক্সোজেনিক প্রসেস, যে কোনো এক্সোজেনিক প্রসেসের মধ্যেই কিন্তু আমরা পড়েছি বা আমরা জানি যে 3 ধরনের কাজ করে। একটা হচ্ছে যে ক্ষয় করতে পারে, তারপরে বহন করবে ক্ষয়িত পদার্থ, বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেললে সে কি করবে, সঞ্চয় শুরু করবে। তো তাহলে আমাদের ফার্স্টে ক্ষয়কারী যে শক্তিগুলো কি কি বা কি কিভাবে ক্ষয় করে সেগুলো জানছি। ক্ষয়ের জন্য ঘর্ষণ, অবঘর্ষ আর ডিফ্লেশন। ঘর্ষণ আর অবঘর্ষ বলতে কি,
যখন বায়ু বাহিত হচ্ছে, বায়ুর মধ্যে যে সকল কণা বালি ছোট ছোট নুড়ি পাথর নিয়ে যাচ্ছে, তারা একে অপরের সাথে ঘষা লাগার ফলে যে ক্ষয় হয় সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয় বা অ্যাট্রিশন। আর যখন বায়ু দ্বারা যে সকল পাথর বালি নিয়ে যাওয়ার সাথে সাথে বাতাসের যে নিচের যে বেডটা রয়েছে, বালির যে নিচের বেডটা রয়েছে, সেই বেডের ওপরে যখন আঁচড় কাটা দাগের মতন সৃষ্টি হয়, সেটাকে তখন বলা হচ্ছে অবঘর্ষ বা অ্যাব্রেশন। ডিফ্লেশন কি অনেকটা মার্জারির মতন। আমাদের যেমন যখন আমরা বাটার নিই আর বাটারের স্লাইস নিলাম আর হচ্ছে একটা চামচ দিয়ে আমরা এভাবে তুলে নিই না, ওইভাবে বাতাস যখন যায়, বাতাস যেতে যেতে ওর মধ্যে একটা চামচের মাধ্যমে, মানে ইমাজিনারি চামচের মাধ্যমে অনেকটা বালিকে খামচে তুলে নেয়, সেই রকম যে একটা অবনত অংশ হয়ে যায় সেটাকে আমরা বলে থাকি ডিফ্লেশন। এই তিন ভাবে তাহলে বায়ু ক্ষয় কাজ করে থাকতে পারে। এবার ধরে ক্ষয়িত পদার্থ তো ক্ষয় করলো মানে ওটাকে তো কোথাও নিয়ে যেতে হবে, মানে কি করবে বহন কাজ। কি কি পদ্ধতিতে করছে? একটা হচ্ছে সাসপেনশন, সল্টেশন আর হচ্ছে ক্রিপিং। এখানে দেখো, এখানে কিছু কিছু বাতাসের বায়ুর যে কণা তার আকার আমি একটা এখানে মেনশন করেছি 0.05 মিলিমিটারের কম আকার যেগুলো, সেগুলো কি হয় একদম সূক্ষ্ম। সেই সূক্ষ্ম যেগুলো, সেগুলো হচ্ছে অনেক দূর অব্দি বয়ে নিয়ে যেতে পারে বাতাস, কারণ হালকা ওয়েট, এবং সেগুলো নুয়ে যাওয়ার জন্য সেগুলো বাতাসে ভেসে ভেসেই এলো, আমরা ওটাকে বলা হয় থাকি ভাসমান অবস্থায় পরিবহন। সল্টেশন যেটা 0.5 থেকে 2 মিলিমিটার আকারের মধ্যে যখন তুলনামূলক বড় বালিকণা যেগুলো, সেগুলো তাহলে যেহেতু একটু বড় হলো, এই যে এখানে দেখো আছে সাসপেনশন যেগুলো অনেক দূর যাচ্ছে, তারপরে দেখো সল্টেশন একটু বড়, সেটাকে অতটা দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারছে না, তখন কি হচ্ছে কিছু দূর অব্দি নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে, আবার কিছু দূর অব্দি নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে, যেটাকে আমরা বলে থাকি লম্ফদান। নদীর ক্ষেত্রে তোমরা কিন্তু এগুলো পড়েছিলে, তাই তোমরা জানো। আর যেগুলো বেশ ভারী হয়ে গেছে, বড় বড় যে কণাগুলো, সেই কণাগুলো যেগুলো 2 মিলিমিটারের বেশি আকার হয়ে থাকে, সেগুলো কিন্তু বাতাস খুব মানে সাধারণ বাতাস যেটা খুব স্পিডে হলে একরকম, তুলনামূলক যে বাতাস যেটা নর্মালি প্রবাহিত হয়, সেগুলো কিন্তু ওই ভারী ভারী পদার্থগুলোকে নিয়ে যেতে পারে না, তখন সেগুলোকে কি করে নিয়ে যায়, বাতাসের সাথে ঠেলে ঠেলে নিয়ে যায় বা গড়িয়ে নিয়ে যায়, যেটাকে বলা হয় ক্রিপ। তোমরা মানে জানো ক্রিপিং, হামাগুড়ি দিয়ে যাওয়া, সেরকম মানে ওরা যেন হামাগুড়ি দিয়ে এগোয়, সেই জন্য ওটাকে বলা হচ্ছে ক্রিপ। তাহলে তিনটে পদ্ধতিতে হলো বায়ুর পরিবহন। এবারে আসছি অবক্ষেপণ, ডিপোজিশন। যখন আর বয়ে নিয়ে যেতে পারছে না, তখন বায়ু কি করছে, ওই বালিগুলোকে বা বায়ু দ্বারা তাড়িত পদার্থগুলোকে কোথাও না কোথাও ফেলে দিচ্ছে, ডিপোজিট করছে, সঞ্চয় করছে। সেই সঞ্চয়গুলোকে কি বলছি, অধঃপাত। মানে যে সূক্ষ্ম পদার্থগুলো নিয়ে যাচ্ছিল, যেগুলো সাসপেনশনের মাধ্যমে নিয়ে যাচ্ছিল, সেইগুলোকে যখন থিতিয়ে পড়লো বাতাসের প্রবাহ বা বাতাসের গতিবেগ কমে যাওয়ার জন্য, সেটাকে বলা হচ্ছে অধঃপাত। তারপরে আসছে অনুলেপন। অনুলেপন কি না, মাঝারি আকারের যে পদার্থগুলো ছিল, যেগুলো লভ্যদানের মাধ্যমে এগোচ্ছিল, সেগুলো যখন আর নিয়ে যেতে পারলো না, সেগুলোকে যখন আস্তে আস্তে ফেলতে শুরু করলো বাতাস, সেটাকে বলা হচ্ছে অনুলেপন। তারপরে অধিগ্রহণ কি না, বড় পাথর যেগুলো যেগুলো হয়তো সামনে কোনো বাধা আসলো, হয়তো কোনো গাছ রয়েছে বা সামনে কোনো একটা আগের থেকে থাকা কোনো ডিপোজিশন রয়েছে, তো তখনও কিন্তু বাতাস তাহলে ওই গড়িয়ে নিয়ে যাচ্ছিল যেগুলোকে, সেগুলোকে নিয়ে যেতে পারলো না, সেগুলোকে তখন ওখানে ফেলে দিল, সেগুলোকে তখন বলা হচ্ছে অধিগ্রহণ। তাহলে এবারে ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ, তোমাদের সিলেবাসে কিন্তু এওলিয়ান ল্যান্ডফর্মস গুলো আছে, আর তার যে এওলিয়ান ল্যান্ডফর্মস গুলো তৈরি হওয়ার জন্য তার নেপথ্যে যারা কাজ করছে, ক্ষয় বহন সঞ্চয়, সেগুলো সম্পর্কে একটু তাই জন্য জানতে হলো। এবার তাহলে ক্ষয়িত পদার্থের মধ্যে প্রথমেই ব্লো আউট, অবনমন গর্ত বা ডিপ্রেশনাল হোলস। ডিপ্রেশন তোমাদেরকে একটু আগে ডিপ্রেশনাল হোলস বলতে গিয়ে আমি বলেছিলাম না, যে কিভাবে যখন বাতাস অনেকটা বালিকে চেঁচে নিয়ে চলে যায়, ডিফ্লেশন, তখন যে একটা অবনত গর্তের তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে অবনত গর্ত বা ব্লো আউট, অবনমন গর্ত একে বলা হচ্ছে। তো সাধারণত কোন ধরনের জায়গাতে এটা হয়ে থাকে, যেখানে বাতাস খুব বেশি স্পিডে প্রবাহিত হতে পারছে, সে উপকূল হোক বা মরুভূমি, সেখানে তাহলে কি হতে হবে, ন্যাচারাল ভেজিটেশনের যে লেয়ারটা সেটা অ্যাবসেন্ট হতে হবে, যেখানে উদ্ভিদের অনুপস্থিতি
সেই সকল অঞ্চলে কিন্তু বাতাসের গতিবেগ অনেক বেশি বেড়ে যায়। কারণ তোমরা একটা জিনিস ভেবে দেখো, উদ্ভিদের অনুপস্থিতি মানে কিন্তু সেখানে কজ অফ, ওটা কারণটা কি হতে পারে? তার কারণটাই হচ্ছে বৃষ্টিপাতের অভাব। বৃষ্টিপাতের অভাব বলে সেখানে বালি জাত বা বালির ধরনের কিছু ভূমিরূপ আছে, যেমন মরুভূমি অঞ্চলে মেনলি। তো তাহলে সেখানে বৃষ্টিপাতের অভাব মানে সেখানে গাছপালার অভাব, গাছপালার অভাব মানেই সেখানে কিন্তু লোক বসতির বা জনঘনত্বের খুব অভাব লক্ষ্য করা যাচ্ছে। তো তাহলে এতগুলো অভাব থাকার ফলে সেখানে কিন্তু ব্যারিয়ার কম। কার জন্য? না, বাতাস প্রবাহিত হওয়ার জন্য বাধার পরিমাণ অনেক কম। বাতাস তাহলে ওখানে খুব জোরে প্রবাহিত হতে পারছে, এবং জোরে জোরে যখন প্রবাহিত হচ্ছে তখন একদম চেঁচে নিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ডিফ্লেশনাল হোলস বা ডিপ্রেশনাল হোলস। এই এর বৈশিষ্ট্যগুলো যেগুলো, সেগুলো হচ্ছে শুষ্ক অঞ্চলে হবে, উপকূলবর্তী অঞ্চল এবং শুষ্ক এলাকায় দেখা যাচ্ছে এটা খুব বড় বিধ্বংসী ব্লো আউটে পরিণত হওয়ার আগেই আবার কি হয়, যে ধরো যখন এই যে এখানে গর্ত তৈরি হয়েছে, আবার দেখা যাচ্ছে এই যে তার উপর একটা উঁচু ঢিবির মতন আছে, সেখান থেকে হয়তো কিছু কিছু বালি এসে এটাতে ভরাট শুরু হলো। সেই জন্য কি হয় না, অনেক সময় দেখা যায় যে এটা ভয়ঙ্কর হওয়ার আগেই কিন্তু ওটা ভরাট হয়ে যাচ্ছে। তার ফলে না হলে কি হতে পারে না, সাবকনসিয়াসলি আমরা যখন হাঁটি, মানে আনকনসিয়াসলি যখন হাঁটি, তখন হতেই পারে অত বড় গর্তের মধ্যে খুব হঠাৎ করে আমাদের কোনো অ্যাক্সিডেন্টাল ফল হতে পারে। তো সেইগুলো হওয়ার আগেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই বালি আবার পূরণ হয়ে এগুলো ভরাট হয়ে যায়। এখানে তোমাদের এক্সাম্পল হিসেবে মিশরের কাতারা যেটা, সেটা হচ্ছে সব থেকে যেহেতু বৃহত্তম ওখানে এবং প্রচুর সংখ্যক ওখানে আমরা অবনমন গর্ত দেখতে পাই, সেই হিসেবে তার এক্সাম্পলটা আমি এখানে রেখেছি। এছাড়া আর কিছু রেখেছি কি না, কোথায় ব্লো আউট কিরকম দেখা যাচ্ছে, যেমন আমাদের থর ডেজার্টে দেখা যায় ভারতের ক্ষেত্রে, সাহারা মরুভূমিতেও কিন্তু যেটা লিবিয়ান ডেজার্ট, সেখানে দেখা যাচ্ছে। সাহারা মরুভূমি আফ্রিকার ক্ষেত্রে হলো, এবার যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিন ডেজার্ট সেখানে, সৌদি আরবের ক্ষেত্রে রাবাল খালি, মঙ্গোলিয়া এবং চীনের ক্ষেত্রে গোবি মরুভূমিতে প্রচুর পরিমাণে ব্লো আউট লক্ষ্য করতে পারা যায়। তো তোমরা কিন্তু এক্সাম্পল গুলো একটু মনে রাখবে। আর তোমাদের কাছে যখন ওই ম্যাপটা ফার্স্টে যেটা দেখিয়েছি ওটা যদি থাকে, তাহলে তোমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে কোন কোন জায়গাতে মরুভূমিগুলোতে কি কি ধরনের ভূমিরূপ লক্ষ্য করতে পারছি। গৌড় বা গাড়া, দেখো এটা দেখতে একদম অন্যরকম। কারণ কি, এই ধরনের ভূমিরূপ গঠনের জন্য যে সব থেকে যে প্রক্রিয়াটা কাজ করে সেটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। এবং একটা জিনিস দেখো, যে একদম নিচে যেখানে, এটা তোমরা হয়তো বুঝতে পারছো না, যে এর নিচে একটা দেখা যাচ্ছে এখানে একটা গাড়ি আছে, মানে গাড়ির হাইট অব্দি কিন্তু অতটাও এখানে ক্ষয় হয়নি, ক্ষয় তার পরের অংশটা বেশি হয়েছে। মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 2-3 ফুট উচ্চতার মধ্যে এই ক্ষয়ের পরিমাণটা সব থেকে বেশি হয়ে থাকে। কেন? তার কারণ যদি একদম নিচে যেখানে, সেখানে কি হচ্ছে, জেরোফাইট জাতীয় কিছু গাছপালা তো থাকেই মরু অঞ্চলে, তো তাহলে সেই জেরোফাইট গুলো থাকার জন্য বাতাসের প্রবল বেগে প্রবাহিত হওয়ার ক্ষেত্রে সেটা বাধা আনতে পারে। আবার যখন একদম আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, মানে 3-4-6 ফুটের ওপরে, সেখানে কিন্তু বাতাসের গতিবেগ তুলনামূলক কম থাকে। তো তাহলে আমরা ঠিক এই এই যে অঞ্চলটাতে 2-3 ফুটের মধ্যে মোটামুটি যে জায়গাটা থাকছে, সেখানে কিন্তু বাতাস অনেক সজোরে প্রবাহিত হতে পারে, বাধাহীনভাবে প্রবাহিত হতে পারে বলে সেখানে অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে যে ভূমিরূপ গঠিত হয় সেটাকে অনেকটা মাশরুমের মতন দেখতে, তাই জন্য বা ব্যাঙের ছাতার মতন দেখতে বলে এটাকে মাশরুম রক বা গৌড় বা গাড়া বলা হয়ে থাকে। এখানে বেশ কিছু উদাহরণ তোমাদের দিয়েছি। পৃথিবীর বৃহত্তম মাশরুম শিলা যেটা, সেটা হচ্ছে কানসাস অঙ্গরাজ্যের মাশরুম রক স্টেট অঞ্চল, সেটা হলো সব থেকে বেশ বড় একটা মাশরুম রক সেখানে দেখা যায়, যার ব্যাস হচ্ছে 27 ফুট। এছাড়াও চীনের মরুভূমি অঞ্চলে, উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলে, মানে চীনের গোবি মরুভূমিতে আর আফ্রিকার সাহারা মরুভূমিতে কিন্তু বিভিন্ন ছোট ছোট হলেও গাড়া দেখতে পাওয়া যায়। এরপরে আসছে ইয়ারদং। ইয়ারদাংটা কি না, ইয়ার মানে কথাটার মানে কি, বন্ধু, তাই তো? তো বন্ধুরা কিরকম থাকে, সাধারণত আমরা পাশাপাশি বন্ধুরা থাকতে ভালোবাসি। তো যখন এই রকম ভাবে এটা মনে রাখার জন্য মনে রাখতে পারো, ইয়ারদাংটা পাশাপাশি অবস্থান করে, কারা?
কঠিন এবং কোমল শিলাস্তর। তারা তো বন্ধু একে অপরের, কেন কিনা তারা যখন ওই ভূমিটা গঠিত হয়েছে, শিলাস্তরটা গঠিত হয়েছে, তারা তো পাশাপাশি অবস্থান করেছে। কিন্তু যখন এরপরে এসেছে ওখানে বাতাসের ভূমিকা, বাতাস তখন কাউকে বেশি ক্ষয় করতে পারবে, কাউকে কম ক্ষয় করতে পারবে। কাকে কম ক্ষয় করবে? কোমলকে। কঠিনকে কম ক্ষয় করবে আর কোমলকে বেশি ক্ষয় করে ফেলবে। তো তখন এইরকম কোমল আর কঠিন, কোমল আর কঠিন পাশাপাশি অবস্থান করার জন্য যখন একটা মাঝে মাঝে রিজ বা শৈলশিলার মতন যে ভূমিরূপটা আমরা দেখতে পাবো, সেটাকে বলা হচ্ছে কিনা ইয়ারদাং। এটাও কিন্তু অবঘর্ষ ক্ষয়ের ফলে মেনলি গঠিত হয়ে থাকে। আর এই ক্ষেত্রে একটা উদাহরণ তোমাদের দিয়েছি, থর মরুভূমিতে জয়সলমুন অঞ্চলে কিন্তু প্রচুর ইয়ারদাং দেখতে পাওয়া যায়। এরপরে যেটা ইয়ারদাং পড়লেই যেটা পড়তে হয় সেটা হচ্ছে জুইগেন বা জিউগেন। জিউগেনটা কিরকম দেখতে হয় না, এক্ষেত্রে কঠিন কোমল, কঠিন কোমল, কঠিন মানে আস্তে আস্তে একে অপরের উপরে অবস্থান করে। ইয়ারদাং এর ক্ষেত্রে কি বললাম, ইয়ার পাশাপাশি থাকে, জুইগেন হচ্ছে উপর নিচে। এবং এটা ওই জন্য যখন ক্ষয়টা হয় দেখো তোমরা অনেকটা জেড এর মতন দেখতে লাগছে। যদি এই এজটা ধরো এইখান থেকে এইরকম, তাহলে জেড এর মতন দেখতে হচ্ছে, জেড ফর জেগেন। এটা মনে রাখা সহজ হয়ে যাবে। তো তাহলে এটাকে কি রকম বলছি না, এইখানে কঠিন এবং কোমল শিলাস্তর যখন উপরে নিচে অবস্থান করছে একে অপরের উপরে নিচে, তখন কঠিন শিলা কম ক্ষয় পেয়ে সেটা প্রোটেস্ট করছে ক্ষয়টার সাথে, দিয়ে দাঁড়িয়ে থাকছে ছাতার মতন অবস্থায়, আর কোমলটা বেশি ক্ষয় পাচ্ছে। আবার কঠিনটা প্রশস্ত, কোমলটা সংকীর্ণ হয়ে অবস্থান করলে তখন সেই ধরনের একটা ভূমিরূপ দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে জিউগেন। উদাহরণ এটাও, জয়সলমীরের প্রচুর পরিমাণে কিন্তু আমরা জুইগেন দেখতে পাচ্ছি। এইটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরে যদি ইয়ারদাং বা জুইগেন আসে, তার থেকে অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হচ্ছে জুইগেন আর ইয়ারদাং এর পার্থক্য অনেক সময় আসে। সেটা সাধারণত 3 নম্বরে আসার চান্স বেশি। 3 নম্বরে আসলে বলেই দেবে যে 3টি পার্থক্য, বা 2 নম্বরে থাকলে 2টি পার্থক্য। তোমরা একটু এখান থেকে রেডি করে নাও। এরপর থাকে ইনসেলবার্জ। ইনসেলবার্জ যেটা, সেটা কি না, ওটা হচ্ছে একটি জার্মান শব্দ যার মানে হচ্ছে দ্বীপ বা পাহাড়। দ্বীপ বা পাহাড় কেন না, ওটা স্থলভাগের মধ্যেই গঠিত হচ্ছে, কিন্তু ডোম শেপড একটা অঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ইনসেলবার্জ। এটা একটা বিচ্ছিন্ন খাড়া ঢালযুক্ত একটা ডোম শেপড অঞ্চল, যেটা 1900 সালে বিজ্ঞানী ডব্লিউ বর্নহার্ড প্রথম এটার নামকরণ করেছিলেন। তাই জন্য এই শিলাটারও কিন্তু বা এই ভূমিরূপটার নাম আমরা বর্নহার্ডট নামেও অনেক সময় এটাকে বলে থাকি। আর এটার ক্ষেত্রে সাধারণত গ্রানাইট বা নিশ এই ধরনের কঠিন শিলায় কিন্তু এই ইনসেলবার্জ গঠিত হয়, যেটা হচ্ছে ক্ষয় প্রতিরোধ। এরকম যেগুলো ক্ষয় বেশি করা যায় না সেই ধরনের শিলাগুলো শুধুমাত্র রয়ে গেছে, বাকি কোমল শিলাগুলো কিন্তু ক্ষয়িত হয়ে বেরিয়ে গেছে, সেই জায়গাতে ইনসেলবার্জ দেখা যাচ্ছে। বর্নহার্ডট যেটা, সেটা যেহেতু বিজ্ঞানী বর্নহার্ডট এর নাম অনুসারে এটা করা হয়েছিল। এছাড়া ইনসেল মাউন্টেন বা ইনসেলবার্জ, সেটা জার্মান শব্দ থেকে এসেছে, সেখানে রাখা হয়েছে। এছাড়া একে আর কি বলা যেতে পারে, মোনাডনক বা টর বা কপিজ, এই রকমেরও কিছু নাম বলা হয়ে থাকে। এবং সেটা কোথায় কোন নামটা বলা হয় তোমাদের সুবিধার্থে সেটা আমি একটু এখানে একসাথে রেখে দিয়েছি, দেখে নেবে। ভেন্টিফ্যাক্ট আর ড্রেকান্টার। ভেন্টিফ্যাক্ট বলতে বলছি কি না, যখন কোনো বড় শিলা বাতাসের দ্বারা ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে, তখন ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে কণার ঘর্ষণের মতন ক্ষয়কার্যের জন্য যে মোটামুটি যেই জায়গাটা হচ্ছে ঘর্ষণ হচ্ছে, সেই জায়গা ঘর্ষণ কিছু জায়গায় হচ্ছে আর কিছু কিছু জায়গায় কিন্তু অবঘর্ষ হচ্ছে। তার ফলে সেখানে অবঘর্ষ হওয়ার ফলে সেখানে মসৃণ চকচকে সমতল একটা শিলাপৃষ্ঠ লক্ষ্য করতে পারছে, মানে অনেকগুলো মানে এজ, যেই দিকটাতে ঘর্ষণ বা অবঘর্ষ হচ্ছে সেখানটা কি হচ্ছে চকচকে, আর যেখানটা হচ্ছে না সেখানটা এবড়ো খেবড়ো দেখা যাচ্ছে। তো তাহলে ওই রকম সমতল দিক অঞ্চল বরাবর যে ছোট ছোট শিলাগুলো, যেটাকে অনেকটা দেখতে ব্রাজিল নাটের মতো, তাকে বলা হচ্ছে ভেন্টিফ্যাক্ট। ড্রেকান্টার একটা জার্মান শব্দ যার অর্থ 3 ধার বিশিষ্ট। যখন
তিন বা চার দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। একদিক থেকে বাতাস প্রবাহিত হলে একদিকেই অবঘর্ষ এবং একদিকেই তাহলে সেখানে মসৃণ অংশ দেখতে পাওয়া যাচ্ছে। তিন বা চার দিক থেকে যখন বাতাস প্রবাহিত হচ্ছে তখন তিন দিক থেকে ক্ষয় হচ্ছে, তার ফলে যে ধরনের ভূমিরূপ দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ড্রেকান্টার। আর ভেন্টিফ্যাক্টের ড্রেকান্টারটাকে একসাথেই রাখা হচ্ছে পরপর, কারণ কি না এই দুটো অনেকটা একরকম, এটা একদিকে, এটা হচ্ছে দু তিন দিক দিয়ে হচ্ছে, এবং ওটা ট্রায়াঙ্গেল মতো দেখতে বলে ওকে পিরামিড শিলাও বলা হয়ে থাকে ড্রেকান্টারকে। এরপরে মেসা ও বাটে বা মেসা ও বিউট। মেসা বিউট কি না, মূলত যখন আমরা হচ্ছে কঠিন এবং কোমল শিলাস্তর ওপর নিচে অবস্থান করে, কঠিন শিলাস্তরটা যেটা রেজিস্ট্যান্ট হার্ড রক, রেজিস্ট্যান্ট একটা হার্ড রক যেটাকে ক্ষয় করতে পারা যাচ্ছে না, ক্ষয় প্রতিরোধ কঠিন শিলা, সেটা মাথার উপরে থাকছে, তার ফলে মাথার উপর চ্যাপ্টা একটা ভূমিরূপ দেখতে পাচ্ছি। এবং পরের অঞ্চলটা দেখো কিন্তু বেশি ক্ষয় পেয়েছে, তুলনামূলক এটার থেকে এটা বেশি ক্ষয় পেয়েছে। আবার এখানের জন্য কিছুটা অংশ কম ক্ষয় হয়েছে সফট রকটার ক্ষেত্রে। তো তাহলে কঠিন কোমল কঠিন কোমল কঠিন কোমল এভাবে অবস্থান করেছে, এবং উপরে কঠিন থাকার জন্য সেটা চ্যাপ্টা জাতীয় একটা ভূমিরূপ গঠন করেছে। সেটা যদি একটু বেশি চওড়া হয় মেসা, মেসাটা আরো বেশি ক্ষয় পেয়ে আরো ছোট ছোট হয়ে গেলে তখন সেটাকে বলা হচ্ছে বাটে বা বিউট। মেসাকে তাই জন্য বলা হয় টেবিল মাউন্টেন, আর বাটে যেহেতু ছোট হয় আইসোলেটেড হিল বা বিচ্ছিন্ন পাহাড়। এরপরে তাহলে ক্ষয়জাত ভূমিরূপ মোটামুটি এইগুলো কয়েকটা আসে, বিভিন্ন বইয়ে হয়তো আরো এক দুটো এক্সট্রা পেতেই পারো, কিন্তু এইগুলো প্রধান। এর সাথে এবার তাহলে সঞ্চয়জাত ভূমি। সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে কি আছে না, অবক্ষেপণজাত ভূমিরূপ বা সঞ্চয়জাত ভূমিরূপ, যখন বাতাসের গতিবেগ কমে যায় তখনই বাতাসের শক্তি কমে যাচ্ছে, তখন বাতাস কিন্তু বেশি বয়ে নিয়ে না যেতে পেরে ওটা অবক্ষেপ করছে। প্রধান ভূমিরূপ হচ্ছে অবক্ষেপণের ফলে সৃষ্ট যেটা, সেটা হচ্ছে বালিয়াড়ি। এটা কিন্তু খুব কমন ফিচার মরু অঞ্চল অ্যাজ ওয়েল অ্যাজ উপকূল অঞ্চল, কোস্টাল রিজিয়নেও কিন্তু আমরা দেখতে পাই। তো স্যান্ড ডিউন যেটা, সেটা কি হলো তাহলে বাতাসের যখন শক্তি কমে গেছে তখন সেই বাতাসের শক্তি কমে যাওয়ার জন্য বালুকণা বা আর বাতাস দ্বারা বাহিত বাকি পদার্থগুলো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন থিতিয়ে পড়ছে, থিতিয়ে পড়ে ছোট ছোট অবতল অঞ্চলের মতন একটা ভূমিরূপ তৈরি হচ্ছে বা ঢেউ খেলানো ভূমিরূপ তৈরি হচ্ছে, সেটাকেই কিন্তু আমরা বলছি স্যান্ড ডিউনস। থর মরুভূমিতে সবচেয়ে বড় এবং সক্রিয় বালিয়াড়ি এলাকা আমাদের ভারতের মধ্যে। এছাড়া কচ্ছ মরুভূমিতেও কিন্তু উপকূলীয় শুষ্ক বালিয়াড়িতে আমরা বেশ কিছু স্যান্ড ডিউনস লক্ষ্য করতে পারি। 1941-এ ফার্স্ট রাফেল ব্যাগনাল্ড তার স্যান্ড ডিউনস সম্পর্কিত যে গ্রন্থ, সেই গ্রন্থে প্রথম কিন্তু যে বালিয়াড়িকে বিভক্ত করেছিলেন। সেই বিভক্ত কি কি ভাগে ভাগ করেছেন, ফার্স্টে হচ্ছে বারখান বা ট্রান্সভার্স বালিয়াড়ি। এটা কিরকম দেখতে হবে না, বাতাস যেদিক থেকে প্রবাহিত হচ্ছে তার সাথে যখন আড়াআড়ি ভাবে বালিয়াড়িটা গঠিত হবে তখন সেটাকে বলা হচ্ছে বারখান। আর এই বারখানের ক্ষেত্রে একটা দিক যেদিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে সেদিকটা উত্তল, যেদিকে বাতাস প্রবাহের বিপরীত দিক সেখানে একটা অবতল দিক তৈরি হয়। এবং অনেক সময় কি হয় না, এই যে অবতলের যে এজ পোর্শন গুলো, এন্ড পোর্শন গুলো, সেগুলো অনেকটা দূর প্রশস্ত হয়ে দেখতে অনেকটা শিঙের মতন লাগে। আর এটা যেহেতু অর্ধচন্দ্রাকৃতি সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে বারখান। অনেক সময় আবার এই যে মাথার উপরের দিকটা যেখানটা থেকে দেখো এই অবতল অংশ তৈরি হয়েছে, এইখানটা স্লিপ করে ওই জায়গাটা ফল হয়ে থাকে। তো সেই জায়গাটা স্লিপ ফল হয়ে থাকে বলে ওটাকে ওর কিন্তু তখন উচ্চতা অনেকটা কমে যেতে পারে। 1881-এ ফার্স্ট আলেকজান্ডার ভন মিডেনফক বারখান শব্দটি উচ্চারণ করেছিলেন। এর কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে এটা বলে রাখি যে বারখানের ক্ষেত্রে কিন্তু মেনলি বারখানের ডেফিনেশন অনেক সময় আসে, ডেফিনেশন আসলে বা বারখান সম্পর্কে 3 নম্বরের লেখো টিকা, তখন তোমাকে বারখান কি তার কিছু বৈশিষ্ট্য একটু জানতে হবে এবং তার সাথে ছবিটা আঁকা একটু প্র্যাকটিস করো। তাহলে বারখানের উঁচু অংশটি বায়ুর দিকে মুখ করে থাকছে, অর্ধচন্দ্রাকৃতি হয়ে থাকে, দুই প্রান্তে বায়ু প্রবাহের দিক নির্দেশ করে, কোন দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে ওটা দেখেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরে যাই।
উচ্চতা সাধারণত 3 থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে, আর এর প্রশস্ততা যেটা সেটা হচ্ছে 30 মিটার থেকে 370 মিটারের মতন হয়ে থাকে। বিপরীত দিকটাকে স্লিপ ফেস বলছে। এই যে তোমাদের বললাম এখান থেকে হঠাৎ করে স্লিপ ফল হয়, যেখানটা থেকে স্লিপ করে সেই জায়গাটাকে স্লিপ ফেস বলা হয়ে থাকে। আমাদের আফ্রিকা সাহারা এবং মধ্য এশিয়া যেখানে, সেখানে মঙ্গোলিয়া বা চীনের গভীর মরুভূমিতে কিন্তু প্রচুর পরিমাণে বালিয়াড়ি, বারখান বালিয়াড়ি লক্ষ্য করতে পাওয়া যায়। তারপরে আসছে লংগিটিউডিনাল ডিউনস বা শিফ বালিয়াড়ি। বায়ুর প্রবাহের সাথে যখন লম্বালম্বি ভাবে অবস্থান করছে বালিয়াড়িগুলো, তখন সেটাকে বলা হয়ে থাকছে শিফ বালিয়াড়ি। এটা অনেকটা দীর্ঘ এবং সরু, দেখো সরু লম্বা শৈলশিরার মতন অঞ্চল লক্ষ্য করতে পারছি। এগুলো বায়ু প্রবাহের দিকের সাথে সমান্তরাল, এটা বায়ু প্রবাহের দিক, তার সমান্তরালে আছে বায়ু প্রবাহের দিক। এই তিনটে যদি দেখানো যায়, তার মাঝে মাঝে আছে, মানে সমান্তরালে গঠিত হয়েছে। এবং যেখানে রিজ গুলো থাকছে সেইগুলোকে চূড়া, আর যেখান দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে সেখানে খাদের মতো অঞ্চল। এটাকে ওই জন্য প্রোফাইল দেখিয়ে দেওয়া হয়েছে। যেখানে সিফ আছে সেখানটা চূড়া, আর বাকি অঞ্চলটা খাদ, যেখান দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে, লক্ষ্য করতে পারা যায়। অধিকাংশ সিফ বালিয়াড়ি কিন্তু খোলা বালির, যেখানে অনেক দূর পর্যন্ত প্রশস্ত বালিয়াড়ি, সেই অঞ্চল লক্ষ্য করতে পারা যায়। সাধারণত সাহারা লিবিয়া অঞ্চলে অনেক সিফ বালিয়াড়ি লক্ষ্য করতে পারা যায়। তোমাদের এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বারখান বালিয়াড়ি এবং সিফ বালিয়াড়ির মধ্যেকার পার্থক্য। তোমরা এটা একটু রেডি করে নিও। তাহলে প্রথমে গেল বারখান বালিয়াড়ির মধ্যে, সেকেন্ড আমরা পড়লাম শিফ বালিয়াড়ি। থার্ড একটা আছে, সেটা হচ্ছে স্টার ডিউন। স্টার ডিউন বলতে কি না, বাতাস যখন অনেক দিক থেকে প্রবাহিত হচ্ছে, যখন একদিক থেকে প্রবাহিত হচ্ছে তাহলে এইরকম একটা বারখান তৈরি হলো। কিন্তু যখন এদিক থেকেও প্রবাহিত হচ্ছে, এদিক থেকেও প্রবাহিত হচ্ছে, তাহলে কি যেদিক থেকে প্রবাহিত হচ্ছে সেদিকেই একটা উত্তল একটা অংশ লক্ষ্য করতে পারবো, এবং তার উল্টো দিকে একটা অবতল অংশ লক্ষ্য করতে পারবো। ওই রকম জটিল ধরনের একটা যখন বায়ু প্রবাহ হবে, তখন সেখানে যে ধরনের ডিউনস তৈরি হবে সেটাকে পিরামিডের মতন দেখতে হয় বলে, বা অনেকগুলো তার রিজের মতন অংশ অনেকগুলো বেরিয়ে থাকে বলে, সেইগুলোকে মানে শিরার মতো অংশ অনেকগুলো আছে দেখো, সেই জন্য এটাকে স্টার ডিউনস বা পিরামিড বালিয়াড়িও বলা হয়ে থাকে। যেমন সাহারা মরুভূমিতে, গোবি মরুভূমিতে দেখতে পাওয়া যায়। এছাড়া বলেছে যে প্যারাবোলিক ডিউনস, ইউ আকৃতির বালিয়াড়ি যার প্রান্তগুলো বায়ুর দিকে মুখ করে থাকে, সেটাকে বলা হচ্ছে প্যারাবোলিক ডিউন। ডোম ডিউন, এটা হচ্ছে ছোট ছোট টিলার মতন, দেখো ছোট্ট ছোট্ট একটা ঢিপির মতন অংশ দেখতে পাচ্ছি, ডোম শেপ দেখতে হয়, সেগুলোকে বলা হয়ে থাকে ডোম ডিউন। এটা প্যারাবোলিক ডিউন। আর ডোম ডিউনটা ছোট ছোট জাস্ট এরকমেরই ছোট ছোট ঢিপির মতন হবে, সেটাকে বলা হবে ডোম ডিউন, যেটা থর মরুভূমিতে কিন্তু লক্ষ্য করা যায়। এবারে হচ্ছে লোয়েস। লোয়েস কথাটার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। তাহলে যখন বালিয়াড়ির থেকে বা বাতাসের প্রভাবের জন্য, বাতাসের বহন কার্যের জন্য এক স্থান থেকে বালি অন্য স্থানে গিয়ে স্থানান্তরিত হচ্ছে এবং সেখানে অবস্থান করছে, তার নিজের উৎসস্থল থেকে সরে গিয়ে অন্য জায়গায় অবস্থান করছে, ওখানে বালিয়াড়ি সৃষ্টি করছে, ওখানে নতুন ভূমিরূপ তৈরি করছে, তখন সেটাকে লোয়েস সমভূমি বলা হয়ে থাকে। এখানে বলাই হয়েছে লোয়েস জার্মান শব্দ, যার অর্থ স্থানচ্যুত পদার্থ। ফন রিchthofen ফার্স্ট লোয়েস শব্দটি ব্যবহার করেছিলেন, এবং যার মানে একটা আক্ষরিক অর্থ হচ্ছে অবক্ষেপণজাত ভূমিরূপ। এটি সাধারণত বালির যে রংটা, সেই রঙের মানে হলদেটে একটা নরম পদার্থ দিয়ে সাধারণত দেখা যায় এটা গঠিত হচ্ছে, এবং খুব উর্বর প্রকৃতির হয়ে থাকে লোয়েস সমভূমিটা, যেহেতু নতুন করে গঠিত হচ্ছে, নতুন করে বয়ে এসে ওটা গঠিত হচ্ছে। সূক্ষ্ম লোমের মতন চুন সমৃদ্ধ হয়, চুন সমৃদ্ধ হওয়ার জন্য কিন্তু এই মাটিটা অনেক বেশি উর্বর হয়ে থাকে। চীনের হুয়াংহো নদী অববাহিকাতে কিন্তু এরকম দেখতে পাওয়া যায়, যেটা কোত্থেকে আসছে, এখানে আমরা দেখিয়েছি ইয়েলো রিভার, হলুদ রঙের নদী। কেন না, এইখান থেকে গভীর মরুভূমি থেকে এসে এর পার্শ্ববর্তী অঞ্চলে ওই বালিটা সঞ্চিত হচ্ছে, এইখানে যে লোয়েস সমভূমি গঠিত হয়েছে।
এছাড়া আরেকটা আমাদের ভারতের জন্য আমি এখানে করেছিলাম, যেটা থর ডেজার্ট থেকে যখন পরিবাহিত হয়ে এসে ডিপোজিটেড হয়েছে হরিয়ানার কাছে, এবং তার ফলে সেখানে একটা ফার্টাইল ল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে, ফার্টাইল সয়েল দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে পাঞ্জাব হরিয়ানার ওই অঞ্চলটাতে দেখা যাচ্ছে। তো তাহলে এটা উর্বর হওয়ার জন্য সেখানে কিন্তু বিভিন্ন রকমের কৃষিকাজ করা যায়। তাহলে এই হচ্ছে তোমাদের বাতাসের দ্বারা অবক্ষেপণের ফলে গঠিত ভূমিরূপ আর ক্ষয়ের ফলে দ্বারা গঠিত ভূমিরূপ, মানে এওলিয়ান ল্যান্ডফর্মস। তোমরা এগুলো এবার চটপট করে পড়ে নাও। আর 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর 3 ধরনের প্রশ্ন এখান থেকে আসবে, কোনটা কিরকম আসতে পারে একটু তোমাদের আইডিয়া দিয়ে নিয়েছি। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।